ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, ভারতে মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে। 1947 সালে যে অবস্থা ছিল আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। 1 ডিসেম্বর রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির পিডিপির প্রধান মেহবুবা মুফতি জম্মুতে সাংবাদিকদের বলেন, আজ আমি ভয় পাচ্ছি 1947 সালে যে পরিস্থিতি ছিল আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণরা চাকরির কথা বললেও তারা তা পাচ্ছে না। আমাদের ভালো হাসপাতাল, শিক্ষা নেই। তারা রাস্তার অবস্থার কোনো উন্নতি করছে না, কিন্তু মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করছে। উল্লেখ্য যে সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহী জামা মসজিদ নামে পরিচিত। আবার মেহবুবা মুফতি রাজস্থানের আজমিরে অবস্থিত বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা নিয়েও একই ধরনের বিতর্ক তুলে ধরেন। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, আজমির শরীফে সকল ধর্মের লোকেরা প্রার্থনা করে এবং এটি ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। এখন তারা সেখানে মন্দিরের সন্ধান পেতে খনন করার চেষ্টা করছে, যা নিতান্তই অনর্থক। মূলত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে কঠোর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বরে দায়ের করা ওই পিটিশনে আদালতকে আবার আজমির শরীফে পূজা করার অনুমতি দিতেও বলা হয়েছে। এছাড়া মেহবুবা মুফতি সংখ্যালঘু ইস্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশ নিয়েও মন্তব্য করেন। বাংলাদেশ প্রসঙ্গ টেনে সাবেক মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে বলে অনেক গণমাধ্যম খবর প্রকাশ করছে। এসব খবরের সত্যতা নিয়েও প্রশ্ন আছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চলছে। এটাকে অনেকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিতে চাইছে। যদি ভারতেও সংখ্যালঘুদের উপর একই আচরণ করা হয়, তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। টানা প্রায় 14 মাসের সংঘাতে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের দুর্বলতা ঢাকার হাজারো পন্থা অবলম্বন করেছেন। ইসরায়েলি সরকারের অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে যুদ্ধের তথ্য প্রচারে নিষেধাজ্ঞা থেকে শুরু করে এমন অনেক কঠোর সীমাবদ্ধতা নেতানিয়াহু দিয়ে রেখেছেন, যেন কোনোভাবেই তার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য সামনে না আসে। এরই অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হুমকি দিয়েছেন উগ্র যুদ্ধবাজ নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হুমকি দিয়ে বলেছেন, সিরিয়ার মাধ্যমে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে যাচ্ছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে সিরিয়ার সরকার আগুন নিয়ে খেলছে। সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষক ও আশ-শাবাব আল ওয়াতানি পার্টির প্রধান খালিদ কায়াকুশ বলেছেন, নেতানিয়াহুর হুমকির কারণে সিরিয়ার নীতিতে পরিবর্তন তো আসবেই না, বরং এ ধরনের কথাবার্তা বলে নেতানিয়াহু তাদের অক্ষমতার জানান দিচ্ছেন। তারা যে লেবাননে ব্যর্থ হয়েছে সেটার প্রমাণ নেতানিয়াহুর হুমকির মধ্যে ফুটে উঠেছে। এদিকে বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যে চলছে অস্থিরতা। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই সিরিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের হামলায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছে ইরান ও রাশিয়া। ইতোমধ্যে সিরিয়ার বিদ্রোহীদের হামলায় অস্থিতিশীলতার তথ্য পাওয়া গেছে। এর মাঝেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোন কলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি মন্তব্য করেন, সিরিয়ার বিদ্রোহীদের আকস্মিক হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল রাখার মার্কিন ইসরায়েলি পরিকল্পনার অংশ। ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের হামলা জঙ্গিবাদের অশুভ নিদর্শন। তিনি আরও জানান, সিরিয়ার জঙ্গি সংগঠনগুলোর সাম্প্রতিক উদ্যোগগুলোকে পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে তুলতে ইসরায়েলের জায়নিস্ট শাসক ও যুক্তরাষ্ট্রের কূটকৌশলের অংশ। উল্লেখ্য যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় আকারের আক্রমণ শুরু করেছে সশস্ত্র বিদ্রোহীরা। দখল করে নিয়েছে আলেপ্পো ও ইদলিব প্রদেশের 50টি শহর ও গ্রাম।
দুই পক্ষের সংঘর্ষে বেসামরিক নাগরিক সহ অন্তত 240 জন নিহত হয়েছে। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS ও এর সহযোগী সংগঠনগুলো জানিয়েছে তারা বুধবার থেকে আলেপ্পো ও ইদলিব প্রদেশে আক্রমণ চালিয়ে বেশ কিছু শহর ও গ্রাম দখল করেছে। বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার পাশাপাশি রুশ বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে। লম্বা সময় প্রতীক্ষার পর গত বুধবার লেবাননের হিজবুল্লাহর সাথে দখলদার ইসরায়েলি বাহিনীর 60 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকেই নতুন জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন কবে শেষ হবে। এমন প্রশ্নে যখন সরব সারা বিশ্ব, তখন জানা গেল ইসরায়েলের ৭১% জনসাধারণ গাজা যুদ্ধ অবসানের মাধ্যমে পণবন্দীদের ফিরিয়ে আনাকে সমর্থন করছে। সম্প্রতি চ্যানেল 12-এর পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। জরিপে দেখা গেছে মাত্র 15% ইসরায়েলি এই ধরনের চুক্তির বিরোধিতা করছে, আর 14% জানিয়েছে এ ধরনের চুক্তির ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। উল্লেখ্য যে গত সপ্তাহে প্রকাশিত ইসরায়েলের অ্যাসোসিয়েশন অফ রেপ ক্রাইসিস সেন্টার্সের জরিপে 93% জানিয়েছিল পণবন্দীরা বিপদে রয়েছে। চ্যানেল 12-এর জরিপে আরও দেখা যায় 51% ইসরায়েলি গাজায় ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে এবং 33% এর পক্ষে। এছাড়া 16% কোনো মতামত দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভোটারদের মধ্যে প্রায় 57% গাজায় শান্তি প্রতিষ্ঠার পক্ষে অভিমত দিয়েছেন, আর 24% এর বিপক্ষে বলেছেন। এদিকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে গেল শনিবার গভীর রাতে 2 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থানটিতে শত শত লোক এক স্মরণ সভায় মিলিত হয়। লেবাননের এই গোষ্ঠীটির আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় সৃষ্ট বিশাল গর্তের ভেতরে ও চারপাশে হিজবুল্লাহর হলুদ পতাকা ও মোমবাতি গেঁথে দেওয়া হয়। বুধবার ইসরায়েলের সাথে তাদের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় যুদ্ধটি শেষ হতে চলেছে বলে মনে করছেন তারা। সেখানে লাউড স্পিকারে নাসরুল্লাহর বক্তৃতা বাজানো হয়। সাইটটির আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে নেতার একাধিক বিশালকায় প্রতিকৃতি সাজানো ছিল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার পর হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে প্রায় 1 বছরের আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর সেপ্টেম্বরের শেষের দিকে এই যুদ্ধ তীব্র হয়। 27শে সেপ্টেম্বর বিমান হামলায় নাসরুল্লাহকে আন্ডারগ্রাউন্ড বাংকারে হত্যা করা হয়। ওই হামলায় আরেক কমান্ডার ও ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র সদস্য নিহত হন। তার শেষকৃত্য ইসরায়েল লক্ষ্য করবে আশঙ্কায় এক গোপন স্থানে নাসরুল্লাহকে দাফন করা হয়। যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ জনসাধারণের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করেছে, তবে কোনো তারিখ নির্দিষ্ট করেনি। সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে। গৃহযুদ্ধের দাবানলে আবারও পুড়তে শুরু করেছে পুরো দেশ। এমন তথ্য সামনে আসার সাথে সাথেই যেন আরও একবার দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য। তবে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান তাদের ইস্পাত কঠিন অবস্থানের কথা জানান দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে। তিনি 1 ডিসেম্বর রবিবার তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। আরাঘচি বলেন, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রবিবার সিরিয়া সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেন, আমাদের কাছে জায়নবাদী ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরাঘচি বলেন, আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়।
সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন। যুদ্ধক্ষেত্র ও কূটনীতি পরস্পরের পরিপূরক উল্লেখ করে আরাঘচি বলেন, কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তালে সামনে এগিয়ে চলেন। এদিকে সিরিয়ায় বেগতিক পরিস্থিতি বিরাজ করছে। এর মাঝে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহর থেকে সেনা প্রত্যাহার করার তথ্য জানা যায়, তবে একে গুজব আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছে দেশটির সরকার। দামেস্ক বলেছে, সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী যে সফল যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে গণমাধ্যম যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী হামা শহরের উত্তর ও পূর্ব অংশের শহরতলিতে অবস্থান নিয়েছে। এছাড়া হামার আশপাশের শহরগুলোতে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারেনি। এ কারণে বিরোধীদের গণমাধ্যমে প্রকাশিত গুজবে কান না দিতে সিরিয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।